गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग मैम, गुड मॉर्निंग एवरीवन। नमस्कार, আমি সুমিত কুমার মাল, রামগড় কলেজের ভূগোল বিভাগের 6 সেমিস্টারের ছাত্র। আজকে আমার বিষয় হচ্ছে রিভার ব্যাংক ইরোশন প্রসেস এন্ড মেকানিজম। তো এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো রিভার ব্যাংক ইরোশন জানার আগে নদীর সম্পর্কে কিছুটা তথ্য আমাদের কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। যে একটা আদর্শ নদীর তিনটে গতিপথ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এই তিনটি গতির মাধ্যমে নদীটা যে প্রবাহিত জীবন সেটাকে পরিসমাপ্তি করে এবং মোহনায় মিশে। তো উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে নদীর যে গতিপথ রয়েছে সেখান থেকে নদী কিন্তু নদীর যে স্রোতের একটা গতিবেগ সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করে, যার ফলস্বরূপ কি হয়, যার ফলস্বরূপ নদী কিন্তু ক্ষয় করতে শুরু করে। তো এই ক্ষয় মূলত দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে নদীর তলদেশ ক্ষয় আর একটা হচ্ছে নদীর পার্শ্ব ক্ষয়। তো আজকে আমরা আলোচনা করবো নদীর পার্শ্ব ক্ষয় বা রিভার ব্যাংক ইরোশন। তো রিভার ব্যাংক ইরোশন কাকে বলছে? যে ভূপৃষ্ঠের যেসব বিভিন্ন প্রাকৃতিক শক্তি রয়েছে, যেমন বায়ু প্রবাহ, জলপ্রবাহ, হিমবাহ প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগে যেসব অংশ রয়েছে সেসব অংশ চূর্ণ বিচ্ছিন্ন হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সেখানে জমা হয়। তো সেটাকে আমরা ক্ষয় বলছি। এবার যখন রিভার ব্যাংকে অর্থাৎ নদীর প্রবাহ পথে নদীর জলের যে স্রোত, সেই পাড়ের যে মৃত্তিকার যে প্রকৃতি তার উপর ভিত্তি করে নদীর দুই পার্শ্ব ক্ষয় হয়। তো একেই আমরা বলছি রিভার ব্যাংক ইরোশন। তো রিভার ব্যাংক ইরোশন বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু সংঘটিত হয়ে থাকে। আমরা কয়েকটা প্রসেস লক্ষ্য করব। প্রথমে আসছি স্ল্যাব ভিডিও। এই স্ল্যাব ভিডিও কিভাবে কাজ করে আমরা জানি। নদীর যে স্রোত আসছে সেই স্রোতটা কিন্তু ট্যানজেনশনাল ফোর্সে কাজ করে এবং অভিকর্ষীয় বল এখানে কিন্তু ভাবে ফোর্স দিচ্ছে আমাদের একটা যে নদীর পাড়ের যে একটা হিউজ পরিমাণে মাছ রয়েছে তার উপর। এর ফলস্বরূপ কি হয়? এর ফলস্বরূপ যখন ট্যানজেনশনাল যে ফোর্স সেটা যদি কমে যায় আর অভিকর্ষীয় বল যদি বেশিভাবে প্রয়োগ করা হয়, নদীর উপর প্রাকৃতিকভাবে প্রয়োগ হয়, তাহলে তার কিন্তু আমাদের ধ্বংস হবে। এরপর রিভার ব্যাংক ইরোশন হবে। এরপরে আসছে আমরা ক্যান্টিলিভার ফেলিওর। ক্যান্টিলিভার ফেলিওর জিনিসটা অনেকটা টো ইরোশনের সঙ্গে সম্পর্কিত। এটা কিভাবে হয়? তো নদীর তীরবর্তী অঞ্চলের মৃত্তিকা যে প্রকৃতি সেটা যদি পরস্পর কোমল শিলা, কঠিন শিলা পরপর গঠিত হয়, তাহলে এখানে কি হয়? এখানে যে কোমল শিলা রয়েছে সেই কোমল শিলা কিন্তু দ্রুত ক্ষয় পাচ্ছে এবং এর উপরিভাগে যেসব শক্ত শিলা রয়েছে সেটা কিন্তু ঝুলন্ত অবস্থায় অবস্থান করছে। এর ফলস্বরূপ স্বভাবতই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু সেটা নিচের দিকে পড়ে যাচ্ছে। এর জন্য আমাদের কিন্তু এভাবে রিভার ব্যাংক ইরোশন হচ্ছে। এরপরে আছে আমরা রোটেশনাল ফেলিওর। আমরা তো স্ল্যাব ফেলিওর জানলাম। এই রোটেশনাল ফেলিওর অনেকটা কিন্তু স্ল্যাব ফেলিওরের মতনই। এখানে বেসিক কিছু ডিফারেন্স হচ্ছে কি, যে স্ল্যাব ফেলিওর পুরোপুরি লম্বভাবে পড়ছিল, অর্থাৎ 90 অ্যাঙ্গেলে ধসে পড়ছিল। এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কি হচ্ছে? এখানে অর্ধচন্দ্রাকৃতি বা বৃত্তাকৃতিভাবে কিন্তু নদীর তলদেশে কিন্তু পতিত হচ্ছে এবং একটা যে স্তর রয়েছে, প্রথমে একটা স্তর, তারপরে একটা স্তর, তো এইভাবে কিন্তু আমাদের রোটেশনাল যে ফেলিওর সেটা কিন্তু সংঘটিত হচ্ছে। এরপর আসবো আমরা প্ল্যানার ফেলিওর। প্ল্যানার ফেলিওর কি? তো নদীর তীরবর্তী অঞ্চলে যে ঢাল রয়েছে সেই ঢাল বরাবর যে সরলরৈখিকভাবে সমান্তরালভাবে যখন নদীর তীরবর্তী অঞ্চলে যে মৃত্তিকা যখন নদীগর্ভে পড়ে যায় তখন তাকে আমরা বলছি প্ল্যানার ফেলিওর। তো আমরা দেখলাম যে রিভার ব্যাংক মূলত যে প্রসেস কি কারণে হচ্ছে, মেকানিজম কিভাবে হচ্ছে। তো এই নির্দিষ্ট কিছু কারণ রয়েছে যে কারণের মাধ্যমে কিন্তু রিভার ব্যাংক হয়। এগুলো কি? প্রথমে হচ্ছে মেয়ান্ডারিং। আমরা জানি যে নদীর যে প্রবাহ সেটা নদীর নিম্ন প্রবাহে যখন আসে নদীর স্রোত কি হয়? তখন নদীর স্রোতের যে বেগ সেই স্রোত কিন্তু কমতে থাকে। এরপরে নদী কি করে? নদীর যে সামনে বাধা, সেই বাধা কিন্তু নদী আর অতিক্রম করতে পারছে না। এর ফলস্বরূপ কি হচ্ছে? নদী কিন্তু এঁকে বেঁকে কোমল শিলার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। এর ফলস্বরূপ কি হচ্ছে? যে নদীর তীরবর্তী অঞ্চলে যেসব কোমল শিলা রয়েছে সেসব কোমল শিলায় আঘাত করছে, বারংবার আঘাত করছে এবং তার মাধ্যমে কিন্তু আমাদের রিভার ব্যাংক ইরোশন দেখা দিচ্ছে। এরপর পরের কারণ হচ্ছে স্যান্ড মাইনিং। এই স্যান্ড মাইনিং আধুনিক যে সভ্যতা রয়েছে সেই সভ্যতা একটা সমস্যাজনক প্রভাব বলতে হবে। কারণ এখন বর্তমানে
এত পরিমাণে রিভার থেকে তার স্যান্ড তুলে নেওয়া হচ্ছে, বালি তুলে নেওয়া হচ্ছে যে রিভারের যে বেড সম্পূর্ণ কিন্তু উন্মুক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি ছবি লক্ষ্য করি, একটা নদীর দুটো অবস্থা এখানে আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমটাতে রয়েছে বালি এবং দ্বিতীয়টাতে কিন্তু বালি নেই। তো প্রথমটাতে যখন বালি রয়েছে, তাহলে এই বালি কি করছে, এই বালি নদীর যে প্রবল স্রোত, সেই স্রোতটাই কিন্তু অ্যাবজর্ব করছে। এই বালি যখন আমরা রিমুভ করছি আমাদের বিভিন্ন কারণের জন্য, এর ফলস্বরূপ কি হচ্ছে, নদীর যে প্রবল স্রোত, সেই স্রোতটা কিন্তু পুরোপুরি নদীর বেডে এবং যে পার্শ্ব, সে পার্শ্বে কিন্তু আঘাত করছে, যার ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের রিভার ব্যাঙ্ক ক্রিয়েশন করছে। আর এখানে একটা কথা উল্লেখ করা যেতে পারে যে এটা যেহেতু নদীর নিম্ন প্রবাহ, সেহেতু এখানে তলদেশ ক্ষয়ের তুলনায় কিন্তু পার্শ্ব ক্ষয় বেশি লক্ষ্য করা যাবে। এরপরে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ওয়াটার। আর্টিফিশিয়াল ওয়াটার কি, যে এটাও নদীর নিম্ন প্রবাহে দেখা যায়। নদীর নিম্ন প্রবাহে যখন নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন মানুষ কি করে তার সুবিধার্থে, বিশেষ করে পশুপালন, চাষবাস আর অন্যান্য কাজে কি করে, সেখানে নদীর জলটাকে কিন্তু তারা ব্যবহার করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রৈখিকভাবে কি করে তারা একটা ক্যানেল তৈরি করে। এবার নদী কি করছে, নদী প্রথম অবস্থাতে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছিল, সেজন্য অনেকটা সময় লাগছিল। তো এর যে বিপরীত অবস্থা কি হচ্ছে, যে আমরা ক্যানেল দেখতে পাচ্ছি, সেই ক্যানেল কিন্তু দ্রুত এবং অল্প সময় কিন্তু নদী তার মধ্যে দিয়ে পাস আউট করতে পারছে। এর ফলস্বরূপ কি হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু রিভার ব্যাঙ্ক ক্রিয়েশন হচ্ছে। এরপর এসছি আমরা ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশন আধুনিক সমাজে পরিবেশের উপরে যেরকম প্রভাব ফেলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রিভার ব্যাঙ্ক ক্রিয়েশনের উপরে প্রভাব ফেলছে। কিরকম ভাবে প্রভাব ফেলছে না, তো নদী তীরবর্তী অঞ্চলে যদি গাছ থাকে, বড় বড় গাছ থাকে, তাহলে সেই গাছের যে সব শিকড় রয়েছে, সেই শিকড় কি করবে, নদীর যে মাটি রয়েছে পাড়ের, সেই মাটিগুলো কিন্তু শক্ত করে ধরে রাখবে। তো যদি ডিফরেস্টেশন অর্থাৎ আমরা গাছপালা কেটে নিই নদীর তীরবর্তী অঞ্চলে, তাহলে কিন্তু এর উল্টোটা থাকে, অর্থাৎ নদীর যে মাটি রয়েছে, সেই মাটি কিন্তু মজবুত করে ধরে রাখতে পারে না, যার ফলস্বরূপ গেলে সেখানে কিন্তু রিভার ব্যাঙ্ক ক্রিয়েশন হবে। তো তো আরো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু রিভার ব্যাঙ্ক ক্রিয়েশন হয়, যেমন পুর ড্রেনেজ সিস্টেম। কিরকম, যে নদী তীরবর্তী অঞ্চলে ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক না থাকে, তাহলে কি হয়, যে জল আসে উচ্চ অঞ্চল থেকে নদীতে পড়াশোনার যে জল আসে, সেই জল কিন্তু সম্পূর্ণ নদীতে না করে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এরপর গিয়ে সেই এলাকাটা সম্পূর্ণ না করে সম্পৃক্ত থাকছে এবং সর্বদাই দীর্ঘ সময়ের পর কিন্তু সেটা ইরোশন হচ্ছে। তো এতে গেল আমাদের রিভার ব্যাঙ্ক ক্রিয়েশনের বিভিন্ন কারণ। এই রিভার ব্যাঙ্কে কি আমরা কন্ট্রোল করতে পারি না? ইরোশনকে অবশ্যই করতে পারি, কিন্তু সেটা সীমিত। রিভার ব্যাঙ্ক ক্রিয়েশনকে যে আমরা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো সেটা কিন্তু না, কারণ আমরা জানি একটা নদী হিউজ একটা পরিমাণে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য অনুসরণ করে কিন্তু চলে। তো তারপরেও আমরা চেষ্টা করবো কি, যে সমস্ত অঞ্চল ক্ষয়প্রবণ এলাকা, সেই সমস্ত অঞ্চলকে চিহ্নিত করবো এবং সেই সমস্ত অঞ্চলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকবো। তো প্রথমে আছে আমরা কম্পিটিশন। এটা কি জিনিস, তো নদীর তীরবর্তী অঞ্চলে আমরা যদি বড় বড় পাথর, বোল্ডার এসব দিয়ে আমরা নদীটাকে বাঁচিয়ে দিই, তাহলে সেসব অঞ্চলে কি হবে, যে ক্ষয় হচ্ছিল সেই ক্ষয়টা কিন্তু কিছুটা হলেও কমবে, অনেকটা পরিমাণে কমবে। এরপরে হচ্ছে আমরা স্যান্ড ব্যাগ। এই স্যান্ড ব্যাগ ইউজ একটা স্বল্প ব্যয় ধরনের একটা পদ্ধতি। এটা কিভাবে কাজ করে, এটা মূলত নদীর যে বাঁধ রয়েছে, সেই বাঁধটি কিন্তু আমাদের বেশি পরিমাণে ক্ষয় হয়। তো সেই বাঁধকে আমরা চিহ্নিত করে, অর্থাৎ ক্ষয়প্রবণ এলাকায় চিহ্নিত করে সেই তীরবর্তী অঞ্চলে ভালোভাবে কিন্তু আমরা যে বালির যে বস্তা রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে রাখবো, যার পশুপালনের কিছুটা পরিমাণে রিভারকে কন্ট্রোল করা যাবে। এরপর আছে অ্যাফরেস্টেশন। অ্যাফরেস্টেশন জিনিসটা সম্পূর্ণ কিন্তু ডিফরেস্টেশনের একটা উল্টো বিষয়। এর মাধ্যমে কি হচ্ছে, তো অ্যাফরেস্টেশন করলে, অর্থাৎ আমরা নদীর তীরবর্তী অঞ্চলে যদি বৃক্ষরোপণ করি, তাহলে কি হবে, পরবর্তীকালে কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের ইরোশন হবে না, কিছুটা পরিমাণে হলে নিয়ন্ত্রণ করা যায়। তবে এই ক্ষেত্রে একটা অসুবিধা আছে। কি অসুবিধা, সেটা হলো যে দেখা গেল কোনো একটা জায়গায় প্রতিনিয়ত রিভার ব্যাঙ্ক হচ্ছে, প্রতিনিয়ত ইরোশন হচ্ছে, ক্যান্টিলেভার বেড়ে হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা অ্যাফরেস্টেশন কাজে লাগাতে পারবো না, কারণ সেখানে তো মাটি স্থায়ী নয়। তাহলে কি করবো, আমরা দেখবো যে ভবিষ্যতে কোন জায়গাটা আমাদের ইরোশন হতে পারে, সেই সমস্ত অঞ্চলকে আমরা কিন্তু চিহ্নিত করবো। সেই চিহ্নিত করার পরে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করবো। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে, যেমন বাঁশ, তারপরে বিভিন্ন ধরনের কাজ, সেগুলোকে আমরা নদীর তীরবর্তী অঞ্চলে স্থাপনা করবো। যেমন এটা বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকাতে দেখা যায়। এছাড়াও কোকো ফাইবারকে আমরা নদীর তীরবর্তী অঞ্চলে ইউজ করবো। এতো গেল আমাদের রিভার ব্যাঙ্ক ইরোশন কন্ট্রোলিং সিস্টেম। এবার আমরা কি করবো, এই যে রিভার ব্যাঙ্ক ইরোশন হচ্ছে, এই ইরোশন আমাদের
পরিবেশে মানব জীবনে কীভাবে প্রভাব ফেলছে সেটা আমরা জেনে নেব। প্রথমে সোশ্যাল ইম্প্যাক্ট কীভাবে পড়ছে। নদী তীরবর্তী অঞ্চলে যেসব অঞ্চলে কী রয়েছে মানুষ বসতি স্থাপন করে, সেসব অঞ্চলে কী হয় নদী পার হয়ে পরে কী হয় সেই সব বসতি কিন্তু নদীগর্ভে চলে যায়। এর ফলে সেখানকার মানুষরা গৃহহীন হয়ে যায়, তাদের আইডেন্টিটি ক্রাইসিস দেখা যায়, তারা কী করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এছাড়াও ইকোনমিক ইম্প্যাক্টও বিভিন্ন ধরনের পড়ছে, যেমন লস অফ প্রোডাক্টিভ ল্যান্ড। আমরা জানি যে চাষবাসের জন্য আমাদের যে নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে সেই তীরবর্তী অঞ্চল খুবই ভালো, কারণ সেখানে আমরা জল পেয়ে থাকি, সেখানকার মাটি উর্বর পেয়ে থাকি। সেজন্য কী হয় যে রিভার ব্যাঙ্কের সাইডে কিন্তু আমরা চাষটা সহজেই করে থাকি। তো এর ফলস্বরূপ হচ্ছে রিভার ব্যাঙ্কের পরে যে জমি রয়েছে সেই জমি কিন্তু আমাদের নদীগর্ভে চলে যাচ্ছে। এটা মূলত মালদা, মুর্শিদাবাদ, বাংলাদেশে এই সমস্ত অঞ্চলে দেখা যায়। তো এই যে মানুষের জমি যে চলে যাচ্ছে, মানুষের জীবিকা চলে যাচ্ছে, এরপরে মানুষ কিন্তু দারিদ্র সীমার মধ্যে দিয়ে কিন্তু চলাচল করছে। এরপরে এছাড়াও বিভিন্ন ইম্প্যাক্ট করছে, সেগুলো হচ্ছে মানুষের আমাদের যে মৌলিক তিনটি চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে যদি আমাদের সম্পূর্ণ না হয় তাহলে শিক্ষা, এডুকেশন বা হেলথ এগুলো কিন্তু আসছে না। প্রথমে আমাদের দরকার মৌলিক চাহিদা। তাহলে মৌলিক চাহিদা যদি পূরণ না হয় আমরা কিন্তু শিক্ষার কথা ভাবতে পারবো না, হেলথের দিকে অতটা কনসেন্ট্রেট করতে পারবো না, সেই জন্য এদিকে প্রবলেম হচ্ছে। এছাড়াও বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেমন যে সমস্ত অঞ্চলের মানুষরা জীবিকা হারাচ্ছে সেই সমস্ত মানুষরা কী করছে, সহজেই পাচার কাণ্ড অথবা আরও বিভিন্ন যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তার সঙ্গে তারা সহজেই জড়িত হয়ে পড়ছে। তো অবশেষে আমি বলবো যে রিভার ব্যাঙ্ক ইরোশনের প্রভাব কিন্তু উদ্ভিদের উপর পড়ছে, মানুষের উপর পড়ছে, নদীর তীরবর্তী অঞ্চলে যেসব উভচর প্রাণীরা অবস্থান করছে তাদের উপর পড়ছে, মানুষের উপর পড়ছে। তো আমরা কি করব, আমরা যারা মানুষ রয়েছি তারা কিন্তু মানুষ সৃষ্টির কারণে যেসব রিভার ব্যাঙ্ক ইরোশন হচ্ছে, যেমন ডিফরেস্টেশন, স্যান্ড মাইনিং, এগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর প্রকৃতির বিষয়টা কিন্তু আমরা প্রকৃতির উপরে ছেড়ে দেবো, কারণ আমরা জানি যে প্রত্যেকটা নদী যে গতিপথ রয়েছে সেই নির্দিষ্ট একটা সময়, যেটা 500 বছর হোক, 400 বছর হোক, নির্দিষ্ট একটা সময় কিন্তু নদীটা গতিপথকে পরিবর্তন করে। তাহলে আমরা কি করবো, আমরা নদীকে নদীর মতো ছেড়ে দেবো, আমরা কি করবো, আমরা আমাদের মতো ভাবে বসবাস করবো। ধন্যবাদ। রোটেশনাল ফেলিওরের কথা বললে, সেটা কেন? রোটেশনাল ফেলিওর কিভাবে হয়? আচ্ছা কিভাবে হয়, আমরা যদি স্লাইডে চলে যাই, রোটেশনাল ফেলিওর আমরা প্রথমে স্ল্যাব ফেলিওর কথা বললাম যে নদীর স্রোতটা এখানে ট্রানজিশনাল ফোর্সে কাজ করছে, অর্থাৎ সাইড থেকে রাখতে পারছে, আর যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেই মাধ্যাকর্ষণ শক্তি করছে আমাদের পারপেন্ডিকুলার সেটা কিন্তু সেটাকে প্রেসার দিচ্ছে। তো এখানে তুমি বলি যে রোটেশনাল কেন হচ্ছে, আমাদের মৃত্তিকার যখন গঠন সেরকমভাবে কিন্তু তার জন্য আমাদের রোটেশনাল ফেলিওরটা হচ্ছে, অর্থাৎ মৃত্তিকাটা যেভাবে তৈরি হবে, যে গঠনটা থাকে মৃত্তিকার সেই অনুযায়ী কিন্তু হবে। এখানে কিন্তু এই জায়গাটাতে যদি আমাদের স্টোয়ারটা এই রোটেট ভাবে না থাকতো, যদি পারপেন্ডিকুলার সেটা থাকতো, এখানে কিন্তু আমাদের রোটেশনাল ফেলিওর হতো না, এখানে হলো আমাদের স্ল্যাব ফেলিওর। হ্যালো, তুমি যেটা বললে যে মাটি তোলার কারণে একটা নদীর ক্ষয় হচ্ছে,
তো বালি তোলা তো বন্ধ করা যাবে না এখন, কারণ এখন তো কেউ মাটির বাড়ি করে না, করছে কি তো সবাই কংক্রিটের বাড়ি করছে। তবে বালি তুলতে হবে, প্লাস তোমার কি আইডিয়া, তোমার কি মতামত যে এখানে সহজেই সেই নদীর ভয়টাকে রোধ করা যাবে? আমরা এখানে আমরা বিশেষ করে এক্সপার্টের কাছে জানবো যে মানে কোন এলাকা কোন এলাকা শুরুতেই বলি তো খুব ভালো বলেছে, খুবই ভালো লেগেছে। জিজ্ঞাসা আছে কিন্তু স্যার যে প্রশ্নটা করলেন, আমি যদি ধরি যে নদীতে বালি আছে এবং তোমার কথা মতো যে বালিটা তুললে বালি থাকলে যে ইরোশনটা সেটা কম হবে, কিন্তু বালিটা থাকলে তো এটাও হতে পারে যে নদীর গতিবেগ কমে যাবে, তার গতি মানে তার যে যে ব্যাংকটা আছে দুটো ব্যাংকের মধ্যে ডিস্টেন্সটা কমে যাবে, তো এটাও তো একটা ক্ষতিকারক মানে কন্ট্রাডিক্টরি। যে আমাকে বালিটা আমি তুলতে পারছি না, আবার বালি যদি না তুলি তাহলে হচ্ছে যে এই পাশে ক্ষতি হয়ে যাচ্ছে। মানে আমরা দেখি যে নিম্ন গতিপথে মানে অনেক সময় নদীতে প্রায় চড়া থাকে, সেক্ষেত্রে বালিগুলো তুলে ফেললে হয়তো আমরা জল দেখতে পেতাম, জলের প্রবাহ একটা দেখতে পেতাম। আবার এদিকে বালি যদি আমরা উঠে ফেলি তাহলে ক্ষয় হচ্ছে সেটা বেশি হবে। তুমি এটা নিয়ে আমার জিজ্ঞাসাটা আছে, তুমি শুরুতেই বললে যে নদীর 3 ধরনের গতিপথ, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এবার তুমি যে মেকানিজমগুলো দেখালে স্ল্যাব, তারপর হচ্ছে স্ল্যাব আর ক্যান্টিলিভার আর রোটেশনাল, এই ফেলিওরগুলোর উপরে গতিবেগ কতটা ডিপেন্ড করছে? মানে আমি ধরে নিচ্ছি গঙ্গার কথা, গঙ্গা যেখানে গঙ্গোত্রী থেকে শুরু হচ্ছে সেখানে নদীর উচ্চগতি, সেখানে এই ফেলিওরগুলো কেমন হবে, মধ্যগতিতে কেমন হবে এবং নিম্নগতিতে কেমন হবে? এটা তুমি দেখাও, যদি তুমি বিয়ে যদি বইতে থাকে তুমি সেগুলো দেখাতে পারো যে গতিবেগের সাথে এই এই ফেলিওরগুলো বা মেকানিজমের যে পার্টগুলো তুমি দেখিয়েছো কীভাবে তারা গতিবেগের উপরে ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে যে তুমি বললে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা ইরোশনগুলো রোধ করতে পারি, সেগুলো হচ্ছে তুমি দেখালে মেনলি হচ্ছে নদীর ক্ষেত্রে। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে সমুদ্র কি ক্ষয় করে? মানে সমুদ্র তো তার একটা ব্যাংক আছে, সি ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোতে ইরোশন রোধ করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় আমরা চ্যানেলে দেখি, দীঘাতে গেলে দেখতে পাই, ওপেতে গেলে দেখতে পাই, সেই ধরনের পদ্ধতি কি আমরা এক্ষেত্রে অবলম্বন করতে পারি, নদীর ক্ষেত্রে অবলম্বন করতে পারি যেখানে বেশি চলে পড়ে? আর সমুদ্র হচ্ছে ডাইরেক্ট ধাক্কা মারছে এবং সেখানে কিন্তু ভয়প্রাপ্ত হচ্ছে এবং চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যে বিভিন্ন কংক্রিট বা আমরা মুম্বাই অথবা দীঘা যেসব সাইডে দেখা যায় যে পারবার হয় বা বড় বড় বোল্ডার আছে
আকৃতির বলে সেগুলো সেগুলো কিন্তু আমরা এখানে করতে পারবো না, কারণ এখানে আমরা কংক্রিট করতে পারবো কিন্তু অতটা পরিমাণে প্রয়োজন নাই আমাদের, কারণ নদীর যে স্রোত আর সমুদ্রের যে স্রোত, সমুদ্রের স্রোত কিন্তু পুরোপুরি বেশি, এখানে সমুদ্রের স্রোতটা মেনলি প্রভাবিত হচ্ছে। আচ্ছা, মাটি একটা আমার আমার ধারণায় মাটি তো একটা ব্যাংকের যে মাটিটা আছে, আমি ধরলাম পশ্চিমবঙ্গের ম্যাপের দিকে আমি তাকিয়ে আছি, পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলোর সঙ্গে দক্ষিণ দিকের জেলাগুলির মাটির একটা পার্থক্য আছে। তো মাটির জন্য কি এই ক্ষয়ের কোনো চেঞ্জেস দেখতে পারি আমরা? অবশ্যই দেখতে পাই। আমরা যদি উত্তরে চলে যাই, সেখানে সেখানে যে পর্বত এলাকা রয়েছে, সেখানে নদীর যে গুহা রয়েছে সেটা কিন্তু প্রতি শিলা দ্বারা কঠিন শিলা দ্বারা গঠিত, এবং সেটা যদি আমরা নিম্ন করে চলে আসি মুর্শিদাবাদ, মালদা বা হুগলি মধ্যে এই যে রিভার ড্যাম রয়েছে প্রচুর পরি মাটির উপরে, সেই জন্য এই অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। সেটাও দেখাতে পারো। থ্যাংক ইউ।